বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব বেলিয়ান লাভসের চ্যাপ্টার 67 গল ব্লাডার অ্যান্ড বাইল ডাক্ট এর গল স্টোন ডিজিজ। যেহেতু এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে যতটুকু সম্ভব প্রত্যেকটা ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। আর এই জন্যই এই চ্যাপ্টারে আমাদের একটু সময় ভালো লাগছে। আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি, তারা আমাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়ার জন্য। এবং আমি আশা করি যে আপনারা যারা এটা দেখছেন এবং প্রচুর সংখ্যক স্টুডেন্ট এই লেকচারগুলো দেখছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয়। যদিও আমি নিজেও বলতে পারি যে আমি আমার এমবিবিএস লাইফে আসলে বেলিয়ান লাভস পড়িনি, বা খুব অল্প কিছু দু একটা চ্যাপ্টার ছাড়া বাকি আসলে পড়া হয়নি। কিন্তু আমি আপনাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছি, বিশেষ করে যারা সার্জারিতে কেরিয়ার করবেন বা সার্জারি রিলেটেড সাবজেক্টে স্পেশালাইজেশন বা সাব স্পেশালিটি বা সুপার স্পেশালাইজেশন করবেন, তাদেরকে তো এই বইটা অবশ্যই পড়তে হবে, যেহেতু এটা সিলেবাস হিসাবে আমাদের এই বইটাকেই রাখা হয়েছে। আর তার বাইরে অন্যান্য, যেমন আমরা অপারেটিভ সার্জারি অন্য বই থেকে পড়বো, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন অন্য বই থেকে পড়বো, কিন্তু বেলিয়ান লাভসকে আমাদের টেক্সট বুক হিসাবে রিকগনাইজ করা আছে। সো আমরা যদি এখন থেকেই যদি আমরা ধীরে ধীরে পড়তে শুরু করি, এক সময়ে আমাদের যেটা হবে সেটা হলো এই বইটা পড়তে ভালো লাগবে, এবং এই বইয়ের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আপডেটেড ইনফরমেশন হিসাবে সবসময় ধরে নেওয়া হয়। সো সেই আলোকেই আমার এই লেকচার গুলো, এবং আমি সবসময় চেষ্টা করি যে একদম বেলিয়ান লাভস থেকে ছবি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে, যাতে একটা ভিজুয়াল ইমপ্রেশন হয় বেলিয়ান লাভসের এই পেজটা বা এই লাইনটা কেমন আছে। এবং আমি বেলিয়ান লাভসের 27 এডিশনের কপি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, লাইন টু লাইন আলোচনা করার চেষ্টা করি, প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ফিগার, প্রত্যেকটা বক্স আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবং সর্বশেষ আপনারা যদি এই বইটা পড়েন, তারপরে যদি অন্য সবসময় একটা টেক্সট বুক পড়ার পরে যখন আপনি নোটবুক বা হ্যান্ড নোট পড়বেন, তখন জিনিসগুলো আপনার কাছে অনেক বেশি কি বলে, আপনার জ্ঞানকে প্রসারিত করবে, জ্ঞানকে দৃঢ় করবে, যেটা পরবর্তীতে আপনার মেডিকেল সায়েন্সে আপনার ভালো করার জন্য আপনাকে অনেকটুকু সাহায্য করবে। সো এই অংশটা বলে আমি আজকে আবার শুরু করছি বেলিয়ান লাভস উইথ মি এর লেকচার অন চ্যাপ্টার 67 গল ব্লাডার এন্ড বাইল ডাক্ট এর গল স্টোন যে অংশটা আছে, গল স্টোন ডিজিজ বা গল ব্লাডার স্টোন, সেই অংশটুকু। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, গল স্টোন বা কোলিলিথিয়াসিস, যেটাকে আমরা কোলিলিথিয়াসিস বলে থাকি। কোলি মানে গল ব্লাডার রিলেটেড, আর লিথিয়াসিস মানে স্টোন। দেখেন এখানে যেটা লেখা আছে, গলস্টোন আর দ্য মোস্ট কমন বিলিয়ারি প্যাথোলজি, অর্থাৎ বিলিয়ারি প্যাথোলজি বলতে বোঝা যাচ্ছে বাইল ডাক্ট, অর্থাৎ বাইল ডাক্ট, কমন হ্যাপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, গল ব্লাডার, এই যে বিলিয়ারি সিস্টেম, তার সবচেয়ে মোস্ট কমন ডিজিজ বলা হচ্ছে গলস্টোন। আর আমরা যদি জেনারেলি বলে থাকি যে গল স্টোন, স্টোন আর কোথায় কোথায় হতে পারে, স্টোন গল ব্লাডারে হয়, স্টোন লিভারে হয়, লিভারে যে ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট আছে আসলে স্টোন তার মধ্যে হয়, যদিও আমরা তাকে হেপাটিক স্টোন বলে থাকি। তারপরে কমন হেপাটিক ডাক্ট বা কমন বাইল ডাক্ট, সেখানেও স্টোন হতে পারে। সো তিনটা জায়গায় আমরা যদি ব্রড স্পেকট্রামে যদি ভাগ করি, তাহলে সবচেয়ে মোস্ট কমন হলো গল ব্লাডার স্টোন হয়। এছাড়া হলো ইন্ট্রাহেপাটিক, অর্থাৎ ইন্ট্রাহেপাটিক যে যে বাইল ডাক্ট গুলো আছে, ইন্ট্রাহেপাটিক যে বিলিয়ারি ট্রি গুলো আছে, সেখানে স্টোন হতে পারে, আবার কমন বাইল ডাক্টে স্টোন হতে পারে। সো এটাকে তিন ভাগে ভাগ করে আমরা তিন ভাগে, ম্যানেজমেন্ট যেহেতু আলাদা, সো পড়াশোনা হয় আলাদাভাবে। তার মধ্যে মোস্ট কমন হলো গল ব্লাডারে যে স্টোনটা হয়। সো আমরা সেই গল ব্লাডার স্টোন বা কোলিলিথিয়াসিস নিয়ে আজকে আলোচনা করব, এবং অবশ্যই বেলিয়ান লাভস থেকে আমরা এটা পড়ার চেষ্টা করব। এখানে দেখেন যে গল ব্লাডার কত পার্সেন্ট মানুষকে ইফেক্ট করে। আমাদের দেশে যদিও কোনো ডাটা নাই, আমরা দেখেছি যে কোনো রোগ বা যে কোনো ডিজিজ যখন আমরা পড়তে যাই, প্রথমেই আমরা যেটা পড়ি সেটা হলো তার ইপিডেমিওলজি। প্রথমে আমরা যেটা পড়ি সেটা হলো তার ইপিডেমিওলজি। সো ইপিডেমিওলজির মধ্যে এখানে বর্ণনা করা আছে যে যে গল স্টোন এফেক্টেড 10 to 15% অফ দ্য পপুলেশন, অর্থাৎ একটা জনগণের, এটা এটা যদিও ওয়েস্টার্ন সোসাইটির একটা ডাটা। সো এটাকে যদি আমরা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে আমরা 10 কোটি অ্যাডাল্ট পপুলেশন ধরে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখবেন কত হিউজ পরিমাণ। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো গল স্টোন হলেই যে সব পেশেন্টের সিমটম হবে তা কিন্তু না। দেখেন
এই যে যত পার্সেন্ট মানুষের গল স্টোন হচ্ছে তার 80%-এরই কিন্তু কোনো সিমটম হচ্ছে না, অর্থাৎ অনলি 20% পেশেন্টের সিমটম হচ্ছে। আর এখানে দেখেন তারা একটা অটোপসি, এই যে ইউকে তে একটা অটোপসিতে দেখেছে যে 70% মানুষের গল স্টোন পাওয়া যাচ্ছে, যেটা এই যে 10% 15%-এর চেয়ে আরো 2 থেকে 17% বেশি। এবং এই যে পেশেন্ট গুলো অ্যাসিমটোমেটিক থাকছে তার 1 to 2% অ্যাসিমটোমেটিক পেশেন্ট উইল ডেভেলপ সিমটম রিকোয়ারিং সার্জারি পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর এই অ্যাসিমটোমেটিক পেশেন্টের 1 থেকে 2%-এর গল ব্লাডার সিমটম দেখা দেয় এবং সার্জারির প্রয়োজন হয়। বাংলাদেশে যদি সেই হিসাবে এই একই ডাটা দিয়ে ক্যালকুলেশন করে আমি দেখেছি প্রায় 1 লক্ষের উপরে বেশি সার্জারি হয় প্রতি বছর। হ্যাঁ, সো সো এটা হিউজ একটা অ্যামাউন্ট সার্জারি বাংলাদেশে হয়, এই জন্য এটা মোস্ট কমন অপারেশন পারফর্ম বাই দ্য জেনারেল সার্জন। দেখেন, সো এই জন্য এই গল ব্লাডার স্টোন বা গল ব্লাডার সার্জারি এটা হচ্ছে যে জেনারেল সার্জনরা সবচেয়ে কমনলি যে সার্জারিটা করে সেটা হলো কোলিলিথিসিস। আমি ডক্টর আর কে মিস্টার, যিনি ওয়ার্ল্ড ল্যাপারোস্কোপিক হসপিটালের ফাউন্ডার, ওনার লেকচারে শুনেছি উনি বলছিলেন যে ইট ইজ দ্য ব্রেড এন্ড বাটার অফ দ্য জেনারেল সার্জন। সো এই জন্য আমরা যারা সার্জারিতে কেরিয়ার করব তাদের জন্য এই ডিজিজটা খুব ভালোভাবে পড়া, খুব ভালোভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই অংশগুলো বলা আছে এর ভূমিকায়। তারপর গল স্টোন কিভাবে ফর্ম হয়, এটা একটা জেনারেল প্রশ্ন। আমরা এটা যতটুকু সম্ভব, যদিও এটা প্যাথোফিজিওলজিক্যাল একটা কোশ্চেন, যারা পরীক্ষা খুব ভালো করে স্যাররা হয়তো বা তাদেরকেই জিজ্ঞাসা করে, তারপরে আমরা যতটুকু সম্ভব এটা জেনে রাখার চেষ্টা করব। কি কি কারণে গল স্টোন হয়, এটা দুটো অংশ আছে, এই জন্যই বললাম যে রাখার চেষ্টা করব। কয়েকটা অংশ সবাইকেই জানতে হবে। যেমন প্রথমে গল স্টোন কয় প্রকার আছে? গল স্টোন হলো 3 প্রকার। কি কি? একটা হলো কোলেস্টেরল স্টোন, একটা পিগমেন্ট স্টোন, একটা হলো মিক্সড স্টোন। সো এই 3 ধরনের গল স্টোনের নাম আমাদেরকে মনে রাখতে হবে। সো হোয়াট আর দ্য টাইপ অফ গল স্টোন? দেয়ার আর 3 টাইপ অফ গল স্টোন। ওয়ান ইজ কোলেস্টেরল স্টোন, দেন হলো পিগমেন্ট স্টোন, দেন হলো মিক্সড স্টোন। পিগমেন্ট স্টোনকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা ব্রাউন স্টোন, একটা ব্ল্যাক স্টোন। এখন দেখা যায় যে ইউরোপ আমেরিকাতে তাদের হলো 80% হলো কোলেস্ট্রল অর মিক্সড স্টোন, কিন্তু আমাদের দেশে বা এশিয়ার কথা বলা আছে, আমাদের দেশের কথা স্পেসিফিক ভাবে বলা নেই। আমাদের দেশে ম্যাক্সিমাম যে স্টোন হয় সেটা হলো পিগমেন্টেড স্টোন। কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের আর্থ সামাজিক অবস্থাও আমাদের ফুড হ্যাবিটও ওয়েস্টার্ন কান্ট্রির মতো হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কোলেস্ট্রল স্টোন আমাদের দেশে এখন আসলে মনে হয় হয়তো বেশি পাওয়া যায়, যদিও কোনো ডাটা যেহেতু নেই, সো আমি স্পেসিফিক ভাবে এটা বলতে পারছি না। কোলেস্ট্রল স্টোনের মধ্যে কি কি থাকে এটা আমাদের মনে রাখতে হবে, যেটা একটু কমন জিনিস। কোলেস্ট্রল অথবা মিক্সড স্টোনের মধ্যে কি কি থাকে? তার মধ্যে থাকে হলো অ্যাবাউট 50 to 99% কোলেস্ট্রল থাকে। তার সঙ্গে হলো ক্যালসিয়াম সল্ট, বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট এন্ড ফসফোলিপিড। সো আমাদের প্রথমে আমরা যে জিনিসটা জানলাম সেটা হলো গল স্টোনের কি কি ধরনের গল স্টোন আছে। আমরা পড়লাম যে 3 ধরনের গল স্টোন আছে, কোলেস্টেরল স্টোন, পিগমেন্টেড স্টোন এন্ড মিক্সড স্টোন। তারপরে আমরা যেটা পড়ছি সেটা হলো কোলেস্টেরল স্টোনের মধ্যে কি কি থাকে। কোলেস্টেরল স্টোনের মধ্যে থাকছে ম্যাক্সিমাম অংশ থাকছে কোলেস্টেরল 50 থেকে 99%, তার সঙ্গে থাকছে ক্যালসিয়াম সল্ট, তার সঙ্গে থাকছে আমাদের বাইল অ্যাসিড, তার সঙ্গে থাকছে বাইল পিগমেন্ট, তার সঙ্গে থাকছে ফসফোলিপিড। সো এই সকল কিছু মিলে একটা গল স্টোন তৈরি হচ্ছে। আচ্ছা, তারপরে কিছু কথা আছে কিভাবে এই গল স্টোনটা তৈরি হয়। সেখানে কি বলা আছে দেখেন, আমাদের বেলিন লাভসে কি বলা আছে? কোলেস্টেরল। কোলেস্টেরলটা কি জানি আমরা? পানির মধ্যে কি ইনসলিউবল ইন দা water, and it secreted from the canalicular membrane in the phospholipid vesicle. Whether cholesterol remains in solution depends on the concentration of the phospholipid bile acid in the bile and on the type of the phospholipid on the bile. অর্থাৎ এই কোলেস্টেরলটা এই সলিউশনের মধ্যে কিভাবে থাকবে, কোন কনসেন্ট্রেশনে থাকবে, সেটা ডিপেন্ডস করছে এটার এই ফসফোলিপিডের উপর, তার বাইল অ্যাসিড এবং এই বাইল অ্যাসিডের টাইপ এবং বাইল অ্যাসিডের ধরন তার উপর নির্ভর করে। এখন দেখেন এখানে দুটা ফর্মে এটা থাকে, একটা হলো মাইসিলিস ফর্ম আর একটা হলো আমাদের ভেসিক্যাল ফর্ম। মাইসিলিস ফর্ম এবং ভেসিক্যাল ফর্ম। এই মাইসিলিস ফর্ম বাই দ্য ফসফোলিপিড হোল্ড কোলেস্ট্রল ইন স্টেবল থার্মোডাইনামিক স্টেট। অর্থাৎ মাইসিলিস ফর্মে যদি কোলেস্ট্রল থাকে তাহলে স্টোন ফর্ম হয় না, কিন্তু এটা যদি ভেসিক্যাল ফর্মে থাকে তাহলে এটা স্টোন ফর্ম করে। যেমন when bile is supersaturated with cholesterol
or bile acid concentration are low, অর্থাৎ দুটা কন্ডিশন হতে হবে। একটা হলো কোলেস্টেরলটা যদি সুপার স্যাচুরেটেড হয় অথবা বাইল অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তখন এই আনস্টেবল ইউনিলেমিনার ফসফোলিপিড ভেসিকেল ফর্ম, অর্থাৎ তখন কি হচ্ছে, অর্থাৎ যখন আমরা যদি আমাদেরকে এই প্রশ্নটা করা হয় তাহলে আমরা এভাবেই বলার চেষ্টা করব, কোলেস্টেরল যদি সুপার স্যাচুরেটেড হয় অথবা বাইল অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তখন এই মাইসিলিস গুলো ভেসিকেলে ফর্ম হয় এবং এই ভেসিকেল গুলোই ক্রিস্টাল অফ নিউক্লিয়েট অর্থাৎ স্টোন ফর্মের জন্য মানে প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমরা এই দুটো জিনিস একটু গুগল থেকে দেখে আসি। এটা হলো যে একটা ফসফোলিপিডের দুটো অংশ থাকে, একটা হাইড্রোফিলিক অংশ, একটা হাইড্রোফোবিক অংশ। হ্যাঁ, এখন এখানে দেখেন এটা হলো মাইসিলিস, এটা হলো সিঙ্গেল লেয়ার, মনোলেয়ার, সিঙ্গেল লেয়ার। ওকে, হাইড্রোফোবিক অংশটা বাইরে থাকছে, হাইড্রোফিলিক অংশটা ভিতরে থাকছে। আর এটা হলো ভেসিক্যাল, অর্থাৎ ডবল লেয়ার, এখানে একটা লেয়ার, এখানে একটা লেয়ার। সো আমরা এই অংশটা শুধু এতটুকুই যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের মোটামুটি আমরা পরীক্ষায় যখন স্যার জিজ্ঞাসা করবে বলতে পারবো। হ্যাঁ, এটা সাধারণত হয়তো ভাইভাতে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে জিজ্ঞাসা করতে পারে। মাইসিলিস এবং ভেসিকেল এই দুটা ফর্ম, যখন ভেসিকেল ফর্ম হয় তাহলে আসলে গল স্টোন গুলো ফর্ম হয়। এতটুকু আমাদের মনে রাখলে বাকি জিনিসটা আমরা হয়তো গুছিয়ে বলতে পারবো। আর এর মধ্যে কি কি আছে আদার ফ্যাক্টর, অর্থাৎ এই জিনিসগুলো কেন হচ্ছে, যে সুপার স্যাচুরেশন অথবা অ্যাসিড কমে যাচ্ছে, এই দুটো দিয়েই তো তারপরে বাকি স্টোন ফর্ম হচ্ছে। কিন্তু হোয়াট আর দ্য প্রিসিপিটেটিং ফ্যাক্টর যেটা এই এই ধরনের সিচুয়েশন গুলা তৈরি করে? তার মধ্যে যেমন আছে ওবেসিটি আছে, হাই ক্যালোরি ডায়েট আছে, কিছু মেডিকেশন আছে যেমন ওরাল কন্ট্রাসেপটিভ, তারপরে কিছু পেশেন্ট ফ্যাক্টর আছে, কিছু গলব্লাডার ফ্যাক্টর আছে। ওকে, তো এই জিনিসগুলো কেন তৈরি হয় সেটা আমরা তারপরে দেখবো। একটা সুন্দর আমাদের একটা ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ গল স্টোন ফর্মেশন, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একটা গল স্টোন ফর্মের জন্য কি কি কারণে গল স্টোন ফর্ম হয়। তার মধ্যে যেমন গল স্টোন ফর্মের একটা কারণ হলো সুপার স্যাচুরেটেড বাইল, অর্থাৎ বাইল যদি সুপার স্যাচুরেটেড হয়। তারপরে গল ব্লাডারের ফাংশন যদি ইম্পেয়ার্ড হয়। তারপরে হলো কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর, অর্থাৎ কোলেস্টেরল যেখান থেকে প্রথম যে নিউক্লিয়াসটা তৈরি হবে স্টোনের, সেই ফ্যাক্টরটা কি। তারপরে অ্যাবজর্পশন এবং অ্যান্টারোহেপাটিক সার্কুলেশন অফ দা বাইল অ্যাসিড। আমরা জানি আমাদের বডিতে বাইল অ্যাসিড গুলো কি হয়, রিসার্কুলেশন হয়। এটাকে বলা হয় এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ বাইল অ্যাসিড। অর্থাৎ এখানে যদি কোনো অ্যাবনরমালিটি হয় তখন দেখা যাচ্ছে আমাদের স্টোন ফর্ম হয়। সো আমরা প্রথমে এই চারটা হেডলাইন মুখস্থ করব, যে আমাদের ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ গল স্টোন ফর্মেশন, এটা যখন জিজ্ঞাসা করবে তখন আমরা এই চারটা হেডলাইন আমরা মুখস্থ করব। সুপার স্যাচুরেটেড বাইল, ইম্পেয়ার্ড গল ব্লাডার ফাংশন, কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর, অ্যাবজর্পশন অর এন্টেরোহেপাটিক সার্কুলেশন ইম্পেয়ারমেন্ট, অথবা আমরা এটাকে বলতে পারি অ্যাবনরমালিটি ইন এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ দা বাইল অ্যাসিড। এভাবে বলে আমরা এই চারটা হেডলাইন আগে মুখস্থ করব। তারপর সুপার স্যাচুরেটেড বাইল কোন কোন ফ্যাক্টরের জন্য হয়, তার মধ্যে আসতে পারে এইজ, সেক্স, জেনেটিক, ওবেসিটি, ডায়েট। ইম্পেয়ার্ড অফ গলব্লাডার ফাংশন, তার মধ্যে যেমন এমটিং এ ইম্পেয়ার্ড হতে পারে। আমরা জানি যে ফুড যখন আসে তখন এটা এমটি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। যে অ্যাবজর্পশন এবং এক্সক্রিশন হয় গলব্লাডারের মধ্যে সব সময়, সেটার মধ্যে যেমন মিউকাস এক্সক্রিশন হয় অথবা বাইল সলগুলো অংশ অ্যাবজর্ব হয়, এই যে এই জিনিসের মধ্যে একটা দেখা গেছে ইম্পেয়ারমেন্ট বা প্রবলেম তৈরি হলো। কোলেস্টেরল নিউক্লিয়েটিং ফ্যাক্টর কখনো কখনো যেমন ইনফেকশন, এটা হলে সে একটা কোলেস্টেরলকে প্রিসিপিটেট করে অথবা একটা প্রথমে যে স্টোনটা ফর্ম হয় সে ধরনের একটা কন্ডিশন তৈরি করতে পারে। তারপর এন্টেরোহেপাটিক সার্কুলেশন অফ দা বাইল অ্যাসিড এর ইম্পেয়ারমেন্ট হতে পারে যদি আমাদের দেখা যাচ্ছে যে কোনো কারণে আমাদের আইলিয়ার রিসেকশন হয়, আমাদের তারপরে বাউল ট্রানজিট টাইমটা যদি কোনো চেঞ্জ হয়ে যায়, ফিকাল এন্টেরিক ফ্লোরার মধ্যে যদি কোনো চেঞ্জ আসে, তখন আমাদের এই জিনিসগুলো কি হবে, আমাদের স্টোন ফরমেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো আমরা এই চারটা এখান থেকে মুখস্থ করার চেষ্টা করব। দেন আসি আমাদের যেটা ক্লিনিক্যাল পড়াশোনায় আমরা যেটা করি, যে কোনো ডিজিজ হলে তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অর্থাৎ ক্লিনিক্যাল ফিচার, এটাকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। একটা হলো সিমটমস এবং সাইন, অর্থাৎ পেশেন্ট কি বলবে, আমরা কি পাবো।
সো বেলিয়ান লাভস এই জিনিসগুলো সবসময় গদ্যের আকারে লেখা, এই চ্যাপ্টারেও এটা গদ্যের আকারেই লেখা আছে। আমরা এটাকে ভাগ করে বলার চেষ্টা করব বা পরীক্ষায় ভাগ করে নেওয়ার চেষ্টা করব, কিন্তু এখানে যে সিমটম গুলো আছে এগুলোই যদি আমরা মনে রাখতে পারি এটা মোর দেন এনাফ। গলস্টোন আমাদেরকে প্রথমেই বলতে হবে, যেহেতু আমরা এই ধরনের কিছু কিছু কথা আমাদের মেডিকেল সায়েন্সে বলতে হয় অনেক সময়। যেমন আমরা জানি যে 80% গল স্টোন রিমেইন সাইলেন্ট, অর্থাৎ যাদের গল ব্লাডারে স্টোন আছে তাদের 80 ভাগেরই আসলে কোনো সিমটম হয় না। সে হয়তো অন্য কোনো কারণে কোনো আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছে, তখন দেখা যায় যে তার একটা গল স্টোন পাওয়া যাচ্ছে, অথবা অনেক পেইন আছে, যে পেপটিক আলসার পেইনের জন্য পেশেন্ট আলট্রাসোনোগ্রাফি করেছে, তারপরে দেখার জন্য যে তার গল ব্লাডারে গল স্টোন আছে, কিন্তু এটা কিন্তু পেশেন্ট সিমটম গল স্টোনের জন্য তার হয়তো সিমটমটা হয়নি। সো এই জিনিসগুলো আমাদেরকে, সো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন বা সিমটম এবং সাইন যখন আমরা লিখবো, সো প্রথমে আমরা এই কথাটা লেখার চেষ্টা করব। এই ক্ষেত্রে এই যে বেলিয়ান লাভসের এই ছোট ছোট জিনিসগুলো আপনাকে পরীক্ষায় এগিয়ে দিবে। হয়তোবা আপনি অন্য একটা জায়গা থেকে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ কোলিলিথিয়াসিস আপনি 20টা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন পড়ে ফেললেন, কিন্তু দেখেন বেলিয়ান লাভসে প্রথমে যে লাইনটা লেখা আছে আপনি সেটা লিখলেন না। সো এই অংশটাতেই বেলিয়ান লাভস পড়ার আপনার সুবিধা, যেটা আপনাকে পরীক্ষায় এগিয়ে রাখবে অন্যদের চেয়ে, যে আপনি এই জিনিসটা বুঝেছেন এবং এভাবে আপনি লিখেছেন। সো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা যখন সিমটম এবং সাইন লিখি না কেন, বা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা লিখি না কেন, আমরা প্রথমে এই কথাটা লেখা যায়। বা পরীক্ষার হলেও যদি স্যার জিজ্ঞাসা করে, আমি যদি এইভাবে স্মার্টলি শুরু করতে পারি যে স্যার ম্যাক্সিমাম গল ব্লাডার or cholelithiasis is asymptomatic, but when symptom develop then the symptoms are like this and sign are like this. Okay, so being detected incidentally imaging perform for other symptoms, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে অন্য কোনো কারণে if symptoms occur, যদি সিমটমস হয় তাহলে কি কি হবে, টিপিক্যাল কমপ্লেইন অফ রাইট আপার কোয়াড্রেন্ট অর ইপিগ্যাস্ট্রিক পেইন, অর্থাৎ এই পেইনটা দুটো জায়গায় হতে পারে, ইপিগ্যাস্ট্রিক পেইন হিসেবে প্রেজেন্ট করতে পারে, অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন হিসেবেও বলতে পারে। যখন আমি কথা বলবো ডাক্তার হিসেবে তখন আমি বলবো রাইট আপার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, কিন্তু আমি যখন পেশেন্টের ভাষায় সিমটম লিখবো বা চিফ কমপ্লেইন লিখবো তখন কিন্তু আমি লিখবো রাইট আপার কোয়াড্রেন্ট, কারণ পেশেন্ট কিন্তু হাইপোকন্ড্রিয়াক রিজন চিনে না, কারণ সে অ্যানাটমি পড়ে নাই। সো এটা কিন্তু আমরা যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন পড়বো তখন স্যাররা সবসময় এই কথাটা বলবে, আমিও এটা বলে দিলাম যে আমরা সিমটম সবসময় পেশেন্টের ভাষায় লেখার চেষ্টা করব। তো সিমটমের মধ্যে কি হবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অর ইপিগ্যাস্ট্রিক পেইন, যেটা হতে পারে রেডিয়েট টু দা ব্যাকে। তারপরে আসছি আমরা এই পেইনটা কেমন হবে, এটা অনেক সময় কোলিকি পেইন হিসেবে ডেসক্রাইব করা হয়, বাট কখনো কখনো এটা ডাল এন্ড কনস্ট্যান্ট পেইনও হতে পারে। সো পেইনের ব্যাপারটা যখন আমি লিখবো তখন এভাবে লিখবো যে মোস্ট কমনলি কোলিকি রাইট আপার কোয়াড্রেন্ট পেইন, অথবা পেইন সাইট হলো রাইট আপার কোয়াড্রেন্ট, পেইনের টাইপ হলো কোলিকি পেইন, বাট ইট মে বি ডাল এবং কনস্ট্যান্ট, এটাও হতে পারে। আদার সিমটমের মধ্যে কি আছে, এই যে দেখেন ডিসপেপসিয়া, ফ্ল্যাটুলেন্স, ফুড ইনটলারেন্স, পার্টিকুলারলি ফ্যাট and some alteration in bowel frequency। আমরা জেনারেলি একটা কথা বলে থাকি যে কাদের গল স্টোন বা কোলিলিথিসিস হয়, এটা হলো ফ্যাটি, ফিমেল এবং ফুড, এই তিনটা 3F এর সঙ্গে রিলেশন আছে। হ্যাঁ, সাধারণত ফ্যাটি যাদের হেলথ ভালো থাকে তাদের স্টোনটা হয়, তারপরে ফিমেলদের সাধারণত এটা বেশি হয় গল স্টোন, আর সাধারণত দেখা যায় যে কোনো হেভি খাবার বা ফুড গ্রহণের পরে যদি সাধারণত এই পেইন গুলা হয় তখন আমরা ধরে নেই যে তার কোলিলিথিসিস আছে। এটা কোলিলিথিসিস সিমটমে 3F কি কি, ফ্যাটি, ফিমেল এন্ড ফুড, রিচ ফুড। হ্যাঁ, তারপরে আসে অনেক সময় আবার ওটা হলো কোলিকি পেইন, বিলিয়ারি কোলিক টিপিক্যালি প্রেজেন্ট 10 to 20% পেশেন্টের ক্ষেত্রে বিলিয়ারি কোলিক হতে পারে। বিলিয়ারি কোলিক সাধারণত আলাদাভাবে ডেসক্রাইব করা আছে, যে এই বিলিয়ারি কোলিকটা আমরা কিভাবে ডেসক্রাইব করি, এটাও দেখেন এখানে বিলিয়ান লাভস আছে, হাউ উই ডেসক্রাইব বিলিয়ারি কোলিক। সিভিয়ার রাইট আপার কোয়াড্রেন্ট পেইন অ্যাসোসিয়েটেড উইথ নোশিয়া এন্ড ভমিটিং যদি থাকে তাহলে আমরা, এবং পেইন রেডিয়েট টু দ্য ব্যাক অর দ্য চেস্ট, তখন আমরা এটাকে বিলিয়ারি কোলিক বলি, এটাকে আমরা বিলিয়ারি কোলিক। আমরা আরো কয়েকটা কোলিক আমরা যখন পড়বো তখন আমরা পাবো, একটা হলো রেনাল কোলিক, ইন্টেস্টাইনাল কোলিক, বিলিয়ারি কোলিক। সো এই বিলিয়ারি কোলিকের প্যাটার্নটা আমরা মনে রাখবো, রেনাল কোলিকের প্যাটার্নটা কেমন হবে, বিলিয়ারি কোলিকের প্যাটার্নটা কেমন হবে, ইন্টেস্টাইনাল কোলিকের প্যাটার্নটা কেমন হবে। অর্থাৎ কোলিকি পেইন অ্যারাইজেস ডিউ টু
স্মল ইন্টেস্টাইন প্যাথোলজি, এটা হলো ইন্টেস্টাইনাল কোলিক। কোলিকি পেইন অ্যারাইজিং ফ্রম দ্য কিডনি অ্যান্ড ইউরিনারি সিস্টেম, এটা হলো ইউরিটারি কোলিক অনেক সময় আছে, অথবা রেনাল কোলিকও আমরা বলে থাকি। আর যদি কমন বাইল ডাক্ট বা বিলিয়ারি সিস্টেম রিলেটেড যদি কোলিক হয়, তাহলে আমরা এটাকে বিলিয়ারি কোলিক বলে থাকি। সো বিলিয়ারি কোলিকের ডেসক্রিপশনটা এখানে ছোট্ট করে লেখা আছে, এটা আমরা এখানে পড়বো। সিভিয়ার রাইট আপার অ্যাবডোমিনাল পেইন, যেটা হলো এপস এন্ড ফ্লো, অর্থাৎ এটার একটা সিভিয়ারলি আসবে এবং আবার কমে যাবে, অ্যাসোসিয়েটেড উইথ নোশিয়া এন্ড ভমিটিং, এরকম যদি হয় এবং রেডিয়েটেড টু দা চেস্ট অর ব্যাক, তখন আমরা এটাকে বিলিয়ারি কোলিক বলবো। তারপরে যেটা লেখা আছে, এটা হলো যে আরো একটু ডিটেলস করে লেখা আছে, সেটা আমি আর লাইন টু লাইন গেলাম না। তারপরে আসেন, এই যে কিছুটা এপিসোড হওয়ার পরে এটা হয়তো কিছুদিন পেশেন্ট ভালো থাকতে পারে। তারপরে এরকম কিছু কথা বলা আছে, জন্ডিস স্টোন যদি গল ব্লাডার থেকে আমাদের স্মল ইন্টেস্টাইনে চলে যায়, সরি স্মল ইন্টেস্টাইন কমন বাইল ডাক্ট, যদি স্টোন কমন বাইল ডাক্টে অবস্ট্রাকশন করে, তখন এটা আবার অনেক সময় জন্ডিস হিসাবে প্রেজেন্ট করতে পারে। এই জন্ডিসটাকে আমরা বলি, গতদিন আমি আলোচনা করছিলাম, সেটা হলো সার্জিক্যাল জন্ডিস, অর্থাৎ অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস এবং মেডিকেল জন্ডিস, গতদিন আমি বলছিলাম দু ধরনের জন্ডিস আছে। সো এই জন্ডিসটা হবে অবস্ট্রাকটিভ জন্ডিস, অথবা এটাকে আমরা বলতে পারি যে সার্জিক্যাল জন্ডিস, কারণ এই ধরনের জন্ডিস গুলা সার্জারির মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি, এই জন্যই বলা হয়। আর এটা হলো গল স্টোন আইলিয়াস, এটা একটা টার্ম, আপনারা জাস্ট মনে রাখেন। এটা হলো অনেক গল স্টোন যদি স্মল ইন্টেস্টাইনে চলে যায়, স্মল বাউলকে যদি অবস্ট্রাকশন করে, তাকে গল স্টোন আইলিয়াস বলে। এখন সাধারণত এই কন্ডিশনগুলো খুবই 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 রেয়ার, কারণ আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, চিকিৎসা করার ক্ষমতা ভালো হয়েছে। সো অনেকগুলো স্টোন হয়ে, এত পরিমাণে স্টোন যে স্মল ইন্টেস্টাইনকে অবস্ট্রাকশন করবে, সেই কন্ডিশন গুলো সাধারণত এখন আর পাওয়া যায় না। সো এটাকে বলে হচ্ছে গল স্টোন আইলিয়াস। তারপরের অংশটা পড়ি আমরা, সেটা হলো when the symptoms do not resolve but progress to continued pain with fever and leukocytosis, that diagnosis is acute cholecystitis and differential diagnosis given। এখানে acute cholecystitis সম্পর্কে বলা হচ্ছে। acute cholecystitis দেখেন, acute cholecystitis is a clinical condition। কোলিলিথিসিস হলো একটা ক্লিনিক্যাল কন্ডিশন, অর্থাৎ কোলিলিথিসিস মানে গলব্লাডারের মধ্যে স্টোন আছে। হ্যাঁ, এটা সিমটোমেটিক হতে পারে, অ্যাসিমটোমেটিক হতে পারে। সিমটোমেটিক হলো গল স্টোন বা কোলিলিথিসের সিমটম হলো এই সিমটম গুলো, অর্থাৎ পেশেন্টের মাঝে মধ্যে অল্প কিছু পেইন হবে, কিছু ডিসপেপসিয়া হবে, ফ্লাটুলেন্স হবে, ফ্লুইড ইনটলারেন্স হবে, তারপরে চলে যাবে। হ্যাঁ, আবার অনেক সময় বিলিয়ারি কোলিকও হতে পারে, অর্থাৎ সিভিয়ার পেইন হবে কিন্তু সেটা চলে যাবে। হ্যাঁ, কিছুক্ষণ পরে পেশেন্টের চলে যাবে, কিছুদিন থাকবে, তারপর কিছুদিন চলে যাবে, এরকম। এটা হলো কোলিলিথিসিসের সিমটম। আর অ্যাকুইট কোলিসিস্টাইটিস, অর্থাৎ যখন কি হবে, ইনফ্লামেশন হবে, আইটিস হবে, যখন ইনফ্লামেশন হবে, তখন আমরা তাকে বলবো অ্যাকুইট কোলিসিস্টাইটিস। আমরা কিছুক্ষণ পরে দেখবো অ্যাকুইট কোলিসিস্টাইটিসে হয়তো 99% ক্ষেত্রে এটা স্টোন ডিজিজের জন্য হয়, অর্থাৎ অ্যাকুইট কোলিসিস্টাইটিস ডিউ টু কোলিলিথিয়াসিস। আবার অনেক সময় এই কোলিসিস্টাইটিস স্টোন ছাড়াও হইতে পারে, সেটাকে আমরা বলি আবার অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। সো এই টার্মগুলো আমাদেরকে অনেক সময় বুঝতে হবে। হ্যাঁ, সো আমরা অ্যাকুট কোলিসিস্টাইটিস কখন বলবো, যখন দেখা যাচ্ছে যে পেশেন্টের সিভিয়ার পেইন তো থাকবেই, এবং পেশেন্টের প্রিভিয়াস গল ব্লাডার স্টোনের হয়তো হিস্ট্রি থাকতে পারে, তার সঙ্গে যখন ফিভার থাকবে, এবং আমরা যখন ইনফ্লামেশনের সাইন সিবিসিতেও যখন আমরা ইনফ্লামেশনের সাইন পাবো, তখন আমরা এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে বলবো অ্যাকুইট কোলিসিস্টাইটিস। সো আমরা এই অংশটা বোঝার চেষ্টা করব যে আমাদের এখানে যে ডিজিজ গুলো পড়ছি আমরা, তার মধ্যে গলস্টোন ডিজিজ অথবা কোলিলিথিয়াসিস হলো একটা ক্লিনিক্যাল কন্ডিশন, একটা ডিজিজ। আর অ্যাকুট কোলিসিস্টাইটিস হলো আমাদের আরেকটা ক্লিনিক্যাল কন্ডিশন। অ্যাকুট কোলিসিস্টাইটিস গলস্টোনের জন্য হতে পারে, গলস্টোন ছাড়াও হতে পারে, খুব রেয়ারলি। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় যেই ক্লিনিক্যাল কন্ডিশনটা নিয়ে পেশেন্ট সাধারণত হসপিটালে অ্যাডমিট হয়, সেটা হলো অ্যাকুইট কোলিসিস্টাইটিস ডিউ টু কোলিলিথিয়াসিস, অর্থাৎ তার গলব্লাডার স্টোন ছিল, সেই স্টোনটা তার একটা অ্যাকুইট ইনফ্লামেটরি কন্ডিশন প্রিসিপিটেট করেছে, বা অ্যাকুইট ইনফ্লামেটরি কন্ডিশনের সৃষ্টি করেছে, সেটা হলো অ্যাকুইট কোলিসিস্টাইটিস। সো আমি আবারও এই জায়গাটাতে ফিরে আসছি যে আমরা যেন এই জিনিসগুলোর মধ্যে যেন কনফিউশন না তৈরি করি, অর্থাৎ কোলিলিথিয়াসিসের এক ধরনের সিমটমস, আর
কোলিসিস্টাটিসের এক ধরনের সিমটম। কোলিসিস্টাটিস সিমটম হবে তার যে কোলিলিথিয়াসিসের যে সিমটম গুলো, এগুলো পেশেন্ট তার হিস্ট্রিতে বলতে পারে যে তার আগে এরকম হতো মাঝে মধ্যে। আর পেশেন্ট এখন বলবে যে গত 4 ঘন্টা 5 ঘন্টা একদিন বা দুদিন ধরে আমার সিভিয়ার পেইন উইথ আমার ফিভার, এবং আপনি যদি ইনভেস্টিগেশন করেন তখন আপনি লিউকোসাইটোসিস পাবেন। আর শুধু কোলিলিথিয়াসিস যদি থাকে তখন আপনি লিভার ফাংশন টেস্ট করেন আর সিবিসি করেন, দুটাই আসলে আপনি নরমাল পাবেন। সো এখানে একসঙ্গে আমরা কোলিলিথিয়াসিস এবং অ্যাকুইট কোলিসিস্টেটিসের সিম্পটম গুলো দেখে নিলাম। তারপর আসি একটা গল স্টোন থাকলে আসলে কি কি হতে পারে, এটা আমাদের মুখস্থ করতে হবে। ইফেক্ট এন্ড কমপ্লিকেশন অফ গল স্টোন, অর্থাৎ একটা গল স্টোন থাকলে সেটা কি কি ধরনের কন্ডিশন তৈরি করতে পারে। এখানে আমি যে আগেই বলছি, প্রথমেই যেটা আমরা বলতে পারি সেটা হলো অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ কোনো সিম্পটমই তৈরি করবে না, অ্যাসিম্পটোমেটিক। তারপরে কি করতে পারে, মাঝে মধ্যে বিলিয়ারি কোলিক হতে পারে, অর্থাৎ একটা পেইন হলো কিন্তু আবার সাবসাইড করে গেল, চলে গেল। তারপরে কি হতে পারে, অ্যাকুট কোলিসিস্টেটিস হতে পারে। অ্যাকুট কোলিসিস্টেটিস থেকে কি হতে পারে, ক্রনিক কোলিসিস্টেটিস হতে পারে। আরো যখন সিভিয়ার হবে তখন আমরা বলতে পারি এমপাইমা অফ দ্য গলব্লাডার। এমপাইমা গলব্লাডার কি আমরা কিছুক্ষণ পরে পড়বো। তারপরে কি হতে পারে, মিউকোসিলি হতে পারে। এই এমপাইমা থেকে পারফোরেশন হয়ে গলব্লাডার পারফোরেশন হয়ে যেতে পারে, অর্থাৎ পারফোরেশন অফ দ্য গলব্লাডার। দেন হলো বিলিয়ারি অবস্ট্রাকশন হতে পারে, অর্থাৎ কমন বাইল ডাক্টে অবস্ট্রাকশন হতে পারে। দেন অ্যাকুইট কোলাঞ্জাইটিস, আমি গতদিন বলেছিলাম হোয়াট ইজ কোলাঞ্জাইটিস। কোলাঞ্জাইটিস হলো পেইন, ফিভার এন্ড জন্ডিস, এই তিনটা কন্ডিশন যদি হয় তাহলে কোলাঞ্জাইটিস হতে পারে। আর অ্যাকুইট প্যানক্রিয়েটাইটিস, আমরা যদি প্যানক্রিয়েটাইটিসের কারণগুলো দেখি তাহলে সবচেয়ে মোস্ট কমন কজ অফ প্যানক্রিয়েটাইটিস ইজ গল স্টোন ডিজিজ। সো গল স্টোন প্যানক্রিয়েটাইটিস সৃষ্টি করতে পারে। আর কি হতে পারে, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম খুব রেয়ার কন্ডিশন গল স্টোন আইলিয়াইটিস। সো একটা গল স্টোন থেকে কি কি হতে পারে সেই জিনিসগুলো আমাদেরকে যদি পরীক্ষায় আসে বা স্যার যদি ভাইভাতে জিজ্ঞাসা করে তাহলে আমরা এই জিনিসগুলো একদিক থেকে বলে যাব। দেখেন একটার সঙ্গে একটা রিলেশন আছে, কিন্তু এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে। সো এভাবে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মনে থাকতে পারে। আর প্রথমে আমি যেটা বলার চেষ্টা করব সেটা হলো এই ইফেক্ট গুলো বলার আগে আপনি অ্যাসিম্পটোমেটিক হতে পারে এই কথাটা আপনি বলতে পারেন। তারপর হলো অ্যাকুট কোলিসিস্টেটিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে। অ্যাকুট কোলিসিস্টের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যদি ওখানে পারফোরেটেড পেপটিক আলসার ডিজিজ বলেছে, আমি তার আগে পেপটিক আলসার ডিজিজটা রাখবো। ওকে, এটা হয়তো বেলিয়ান লাফসে দেয়া নেই, এটা আমি যোগ করে নিব। বাকিগুলো কি হতে পারে, পারফোরেশন অফ পেপটিক আলসার ডিজিজ হতে পারে। প্যানক্রিয়েটাইটিসটা আমি আগে রাখবো, অ্যাপেন্ডিক্সটা আমি একটু নিচে রাখবো, কোনো অসুবিধা নেই। এটা আসলে আবার অ্যাপেন্ডিসাইটিসও, যেহেতু অ্যাপেন্ডিসাইটিসও মোস্ট কমন একটা ডিজিজ, পলিসিস্টেটিসও মোস্ট কমন একটা ডিজিজ, সো এই জন্য এটাকে সবার আগে রাখা হয়েছে। আর আমি এমনিতে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো আমার পরীক্ষার জন্য 3টা 4টা 5টা, অ্যাকুট পাইলোনেফ্রাইটিস, এমআই, অবশ্যই এটা আমার ভুলে গেলে হবে না। আপার অ্যাবডোমিনাল এনি পেইন নিয়ে যদি পেশেন্ট আসে আমাকে অবশ্যই এমআই এক্সক্লুড করতে হবে। অ্যাজ এ ফিজিশিয়ান আমি যে লেভেলেই চাকরি করি না কেন, উপজেলা লেভেল হোক, জেলা লেভেল হোক, ইউনিয়ন লেভেল হোক, আমার এটা আপার অ্যাবডোমিনাল পেইন, পেপটিক আলসার ডিজিজ হোক, এটা কোলিলিথিসিস হোক, প্যানক্রিয়েটাইটিস হোক, অন্য কোনো কারণে হোক, আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আমি জাস্ট একটা ক্লিনিক্যাল কন্ডিশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ আমি নিজেও জীবনে এরকম কঠিন পরিস্থিতির মোকাবেলা করেছি। দেখা গেল যে পেপটিক আলসার ডিজিজ, কিন্তু আলটিমেটলি ইসিজি করে পাওয়া যাচ্ছে যে পেশেন্টের হলো মায়োকার্ডিয়াল ইনফেকশন বা এমআই। সো আমরা আসছি ডায়াগনোসিস, যে কিভাবে আমরা ডায়াগনোসিস করব আমাদের গল স্টোন ডিজিজ যদি হয় অথবা অ্যাকুইট কোলিসিস্টেটিস যদি হয়, তখন আমরা কিভাবে ডায়াগনোসিস করব। সো ডায়াগনোসিসের ক্ষেত্রে সবসময় আসে কি, হিস্ট্রি আসবে, ফিজিক্যাল এক্সামিনেশন আসবে, এই দুটো আমাদের সবার আগে আসবে। দেন আসবে হলো আমাদের ইনভেস্টিগেশন। ওকে, তো আমরা হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন হয়তো আমরা অন্য বই থেকে পড়বো, সেটা পড়ার পরে আমরা যখন ইনভেস্টিগেশন করব আমাদের মোস্ট কমন ইনভেস্টিগেশন হবে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। যদি এখানে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি আমি প্রিভিয়াস একটা ক্লাসে আলোচনা করছিলাম যে আল্ট্রাসোনোগ্রাফি আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাফি আছে, অথবা আমরা বডির বাইরে থেকে আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, সেই আল্ট্রাসোনোগ্রাফিটাকে বলা হচ্ছে ট্রান্স অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়াও রেডিও নিউক্লিয়েড স্ক্যান, এটা আসলে করা হয় না। সো এটা করা হয় না, এটা আমরা ভুলে যাব, আমরা মনে রাখার আমাদের কোনো প্রয়োজন নেই। সো আমরা আল্ট্রাসোনোগ্রাফি বলবো। আর তার সঙ্গে অন্যান্য ইনভেস্টিগেশন গুলো যখন আসবে তখন আসবে যে কিছু ইনভেস্টিগেশন পেশেন্টের লিভার ফাংশন দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন আসবে, পেশেন্টের জেনারেল ফিটনেস দেখার জন্য কিছু ইনভেস্টিগেশন আসবে। তারপর আমরা পেশেন্টের অপারেশন করার আগে অপারেটিভ প্রিপারেশন হিসেবে কিছু ইনভেস্টিগেশন আসবে। সো আমরা ইনভেস্টিগেশন গুলোকে 3 থেকে 4 ভাগে ভাগ করতে পারি। ডায়াগনোসিসের জন্য কি ইনভেস্টিগেশন করব,
আমাদের পেশেন্টের জেনারেল ফিটনেস দেখার জন্য কি ইনভেস্টিগেশন করব, আমরা অপারেশনের জন্য কি ইনভেস্টিগেশন করব। ডায়াগনোসিসের জন্য আমাদের ইনভেস্টিগেশন আলট্রাসোনোগ্রাফি ইজ সাফিসিয়েন্ট, আলট্রাসোনোগ্রাফি ইজ সাফিসিয়েন্ট। কিন্তু কখনো যদি আলট্রাসোনোগ্রাফি করার পরে বলছে যে তার কমন বাইল ডাক্টটা হয়তো একটু ডাইলেটেড আছে, এই ধরনের কোনো কন্ডিশন যদি হয়, অথবা যদি বলে যে কোনো একটা পলিপ আছে বা কোনো একটা টিউমার জাতীয় কিছু আছে, তখন আমরা সিটি স্ক্যান অথবা এমআরসিপি পাবনে এমআরআই, তখন আমরা ওই ইনভেস্টিগেশন গুলোতে যাব। আদারওয়াইজ আমাদের ডায়াগনোসিসের জন্য গোল্ডি লিথিয়াসিস বা অ্যাকুট কোলিসিস্টাইটিস আমাদের ডায়াগনোসিস করার জন্য দি ইনভেস্টিগেশন ইজ অনলি দ্য আলট্রাসোনোগ্রাফি, অনলি দ্য আলট্রাসোনোগ্রাফি। দেন আমরা জেনারেল ফিটনেস দেখার জন্য কি কি ইনভেস্টিগেশন করব, যেমন পেশেন্টের আমরা সিবিসি করতে পারি, আমরা অ্যাকুট কোলিসিস্টাইটিসে যেমন নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পাবো, সো আমরা সিবিসি করব। দেন আমরা লিভার ফাংশন টেস্ট করব। আর তারপরে হলো আমাদের যদি আমরা এই পেশেন্টের অপারেশনের প্ল্যান করি, তাহলে অপারেশনের প্ল্যানিং এর জন্য অপারেশনের ফিটনেসের ইনভেস্টিগেশন করব। আমি সাধারণত এটা সবসময় 8টা ইনভেস্টিগেশন বলে থাকি অপারেশনের ফিটনেসের জন্য, এটা আমি কিছুক্ষণ পরে আলোচনা করছি। তারপরে আসেন আমরা যখন ডায়াগনোসিসের জন্য এক্সামিনেশনে যাব, তখন আরেকটা সাইন যেটা আমাদের ক্লিনিক্যাল ফিচারে আমরা হয়তো পাই নাই ওই জায়গাতে, এখানে আমরা পাচ্ছি, সেটা হলো মারফিস সাইন। এটা হলো মারফিস সাইন। ওকে, এটা হলো মারফিস সাইন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা কি, আমরা টিপ অফ দা 9th কোস্টাল কার্টিলেজে আমরা থাম দিয়ে প্রেস করে, আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সুন্দর করে দেখেন, এটা যদি বুঝে রাখেন, এতটুকু যদি মনে রাখতে পারেন, কখনো মারফিস সাইন ভুল হবে না। হ্যাঁ, আমি প্রথমে বাংলায় বলি। মারফিস সাইন কি? মারফিস সাইন হলো একটা সাইন, পজিটিভ সাইন, যেটা পাওয়া যায় গল ব্লাডারে যখন ইনফ্লামেশন থাকে, অর্থাৎ যখন অ্যাকুট কোলিসিস্টাইটিস হয়, তখন আমরা মারফিস সাইনটা পেয়ে থাকি। কিভাবে আমি মারফিস সাইনটা দেখবো? আমি টিপ অফ দা 9 কোস্টাল কার্টিলেজে রাইট হ্যান্ডটা প্রেস করে, আমি এই থাম দিয়ে টিপ অফ দা 9 কোস্টাল কার্টিলেজ অর্থাৎ গল ব্লাডার যে অবস্থানটাতে আছে, আমি সেই অবস্থানটাতে আমি হাত দিয়ে প্রেস করব। প্রেস করে পেশেন্টকে শ্বাস নিতে বলবো। তখন কি হবে? পেশেন্টের যখন ইন্সপিরেশন হবে, তখন আমরা কি জানি, ইন্সপিরেশন যখন চেস্টটা এক্সপান্ড হয়, লিভারটা নিচে নেমে আসে, তখন এই ইনফ্লেম গল ব্লাডারটা যখন আমার হাতের মধ্যে টাচ করবে, তখন ওই অবস্থায় পেশেন্ট তার ইন্সপিরেশনটা বন্ধ করে দেবে, অর্থাৎ পেশেন্ট তার ইন্সপিরেশনটা ক্যাচ হোল্ড, অর্থাৎ আর সে ইন্সপিরেশন বা এক্সপিরেশন, তার রেসপিরেশন আর সে প্রোগ্রেস করবে না। এইটাকেই বলা হচ্ছে মারফিস সাইন, অর্থাৎ পেশেন্ট উইল ক্যাচ হোল্ড এট দ্য হাইট অফ ইন্সপিরেশন, অর্থাৎ ইন্সপিরেশনের একটা হাইটে গিয়ে পেশেন্ট এই ব্রেথটাকে অর্থাৎ নিঃশ্বাসটাকে বন্ধ করে ফেলবে বা ধরে রাখবে, যদি আমরা বাংলায় বলি। সো এটা হলো মারফিস সাইন। এই লাইনটা ক্লিনিক্যাল এক্সামিনেশনের বইতে লেখা আছে, আমি জাস্ট এখানে আপনাদের সঙ্গে এসেছে বলে আমি এটা শেয়ার করেছি। আর বাকি তো আমি বললাম ইনভেস্টিগেশনের মধ্যে এই ইনভেস্টিগেশন। তারপরে যদি আমাদের কোনো কারণে যদি আমাদের মনে হয় যে অন্য কোনো কিছু আছে, তখন আমরা কি করব, তখন আমরা এমআরসিপি অথবা সিটি স্ক্যান করব। আর এখানে আরেকটা জিনিস, কার্ভোশিয়াল ল, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে এটা কি আছে, এটা আমি একটু আপনাদেরকে বুঝাই। এটা হলো যে আমাদের কমন বাইল ডাক্ট, যদি কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, এই হলো আমাদের গল ব্লাডার, এই হলো আমাদের প্যানক্রিয়াটিক ডাক্টের সঙ্গে এখানে এসে আমাদের ডিউডেনামে ওপেন করলো। যখন আমরা মারফিস সাইন পজিটিভ পাবো, তখন আমরা ধরে নেই যে এটা হলো অ্যাকুট কোলিসিস্টাইটিস। ওকে, কিন্তু অথবা অ্যাকুট কোলিসিস্টাইটিস অবস্থায় যদি আমরা গল ব্লাডারকে পালপেট করতে পারি, তখন আমরা ধরে নেই যে এখানে ওমেন্টাম এসে গল ব্লাডারটা কি করেছে, ওমেন্টাম এসে এখানে একটা লাম বা মাস তৈরি করেছে, তখন আমরা এটা পালপেট পাই। কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্টের কোনো পেইনের হিস্ট্রি নাই, পেশেন্টের কোনো অন্য কোনো হিস্ট্রি নাই, কিন্তু আমরা গল ব্লাডার পালপেট পাচ্ছি। তখন কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এখানে হয়তোবা একটা টিউমার, এটা হতে পারে প্যানক্রিয়াটিক টিউমার, এটা হতে পারে কোলাঞ্জিওকার্সিনোমা, কমন বাইল ডাক্টের টিউমার। তখন কি হবে? অবস্ট্রাকশন তৈরি হবে। অবস্ট্রাকশন হওয়ার পরে কি হবে? গল ব্লাডারটা এরকম ডিস্টেন্ডেড হবে। সো এই ধরনের কোনো ক্ষেত্রে যদি আমরা গল ব্লাডারকে পালপেবল পাই, তখন আমরা কি মনে করছি? যে এটা একটা সিরিয়াস ডিজিজ, এটা একটা সিভিয়ার ডিজিজ, অর্থাৎ ইট মে বি এ ম্যালিগন্যান্ট কন্ডিশন। সো এটাকেই বলা হচ্ছে কার্বোশিয়াস সাইন বা কার্বোশিয়াস ল, পালপেবল বাট নন টেন্ডার গল ব্লাডার, যেটা হতে পারছে একটা সিনিস্টার ডায়াগনস্টিক, অর্থাৎ একটা সিরিয়াস কন্ডিশন। এটা কেন হতে পারে? এটা হলো সেকেন্ডারি টু প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সি অথবা কমন বাইল ডাক্টের ম্যালিগন্যান্সি। কমন বাইল ডাক্টের এবং প্যানক্রিয়াটিক ম্যালিগন্যান্সির ক্ষেত্রে এই ক্লিনিক্যাল কন্ডিশনটা আমরা পেয়ে থাকি, এই জন্য এটাকে বলা হচ্ছে কার্বোশিয়াস ল,
মানে কার্বোসিয়ার আলোচনা এটা উনি এই সাইনটাকে ডেসক্রাইব করেছিলেন, এই জন্য ওনার নামে এই নামটা বলা আছে। তারপরে আসি ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা কি পেলাম, কোলিলিথিয়াসিস এবং অ্যাকুইট কোলিসিস্টাইটিস, দুটা ক্লিনিক্যাল কন্ডিশন কিন্তু আমরা একসঙ্গে পড়ে ফেলছি আজকে, কোলিলিথিয়াসিস এবং অ্যাকুইট কোলিসিস্টাইটিস ডিউ টু কোলিলিথিয়াসিস। ওকে, সো এটা চিকিৎসা কি, এখন দেখেন চিকিৎসার মধ্যে কি বলা আছে। তাহলে দুটা চিকিৎসা দুই রকম হবে, অ্যাকুইট কন্ডিশন হলে সেটার চিকিৎসা একরকম হবে, আর শুধু কোলিলিথিয়াসিস হলে তার চিকিৎসা একরকম হবে। আসেন আমরা প্রথমে দেখি কোলিলিথিয়াসিস চিকিৎসা কি। মোস্ট কনসিডার দ্যাট সেফ টু অবজার্ভ, অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক গলস্টোন যদি থাকে তাহলে কিন্তু আমাদেরকে অপারেশনের কথা বলছে না, বলছে হলো রিজার্ভ ফর দা, অর্থাৎ সরি, কোলিসিস্টেক্টমি কাদের কথা বলছে, কোলিসিস্টেক্টমি রিজার্ভ ফর পেশেন্ট হু ডেভেলপ সিমটম অর কমপ্লিকেশন। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে শিখব। এই জিনিসটা আমরা কি শিখব, যে যে কোনো একটা পেশেন্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে এসে যদি বলে যে আমার গল ব্লাডারে স্টোন আছে, যদি তার কোনো সিমটম না থাকে, তাহলে কিন্তু এখানে বলছে যে আমরা তার সার্জারি করব না। যদিও আমি বলবো যে এটা একটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড, আমরা যেহেতু ব্রিটিশ স্ট্যান্ডার্ডে পড়াশোনা করি, আমরা যেহেতু ব্রিটিশ বইগুলো পড়াশোনা করি, সেই স্ট্যান্ডার্ডে আমি বলবো যে এটাই হয়। পরীক্ষার সময় অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে আমি কি গল স্টোন থাকলেই কি আমি অপারেশন করব, আমরা বলবো যে না, গলস্টোন থাকলেই অপারেশন করতে হবে এমন কোনো কথা নাই। যাদের সিমটম ডেভেলপ করে অথবা যাদের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা কোলিসিস্টেক্টমি করব, আর বাকিদেরকে আমরা সেফলি অবজার্ভ করতে পারি। যদিও এখানে যেটা হয় আসলে আমাদের কাছে অনেক সময় পেশেন্ট নিজেই নিয়ে আসে যে স্যার আমি এটা রাখবো না, কিন্তু এজ এ ফিজিশিয়ান, এজ এ ডাক্তার হিসাবে আমি কখনো পেশেন্টকে ভয় দেখাবো না। এই যে আপনার গল ব্লাডারে একটা স্টোন আছে, আপনার কিন্তু এটা ভবিষ্যতে এই হতে পারে সে হতে পারে, তাহলে তো পেশেন্ট অপারেশন করার জন্য রাজি হবেই, যেটা অনেক সময় হয়ে থাকে। এই জন্যই আমাদের ডাক্তারদের কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা কোনো কোনো ডাক্তারের খুব অল্প সংখ্যক ডাক্তারের কিছুটা বদনাম হয়। সো আমরা এই জিনিসগুলো, যেখানে এই ধরনের একটা কনফিউজিং কন্ডিশন আছে, সেখানে আমরা পেশেন্টকে এটা আমাদের মতো করে আমরা পেশেন্টকে কাউন্সিলিং করব প্রপার ওয়েতে, আমাদের বইতে যে ভাষায় লেখা আছে সেটাই আমরা কাউন্সিলিং করব। তারপরে যদি পেশেন্ট সিদ্ধান্ত নেয় যে না স্যার আমার যেহেতু এটা আছে, সো আমি এটা অপারেশন করব, দেন আমি এটা সার্জারিতে যাব। তাহলে দেখেন, তাহলে কোলিসিস্টেক্টমির ইন্ডিকেশন কাদেরকে আমরা কোলিসিস্টেক্টমি করব, এটাকে বলা হচ্ছে প্রোফাইলেক্টিক কোলিসিস্টেক্টমি। অর্থাৎ গল ব্লাডার স্টোনের কোনো সিমটম নাই, তারপরেও আমরা পেশেন্টকে বলবো যে আপনি কোলিসিস্টেক্টমি করতে হবে। এটা কাদের, এটার এক নাম্বার হলো যাদের ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস আছে। 2 নাম্বার হলো যাদের কনজেনিটাল হেমোলাইটিক এনিমিয়া আছে। 3 নাম্বার হলো যাদের যেই ধরনের যেই পেশেন্ট গুলো বেরিট্রিক সার্জারি করবে, অর্থাৎ ওবেস যাদের, তাদের হলো আমরা এই ইন্ডিকেশন করব। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, কোলিলিথিসিস অর্থাৎ গল ব্লাডার স্টোন থাকলে যদি, কখন আমরা সার্জারিতে যাব, আমরা সার্জারিতে যাব যদি পেশেন্টের সিমটম হয়, পেশেন্টের যদি কোনো কমপ্লিকেশন হয়, বা পেশেন্টের কোনো কমপ্লিকেশন হওয়ার যদি সম্ভাবনা থাকে, যেমন স্মল এবং সিঙ্গেল স্টোন, স্মল এন্ড মাল্টিপল স্টোন, এই ধরনের স্টোনগুলো সহজেই আমাদের কমন বাইল ডাক্টে চলে যেতে পারে। সো এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কোলিসিস্টেক্টমির আমাদের ইন্ডিকেশন আছে। তারপরে হলো ডায়াবেটিস পেশেন্ট যদি হয়, পেশেন্টের যদি কনজেনিটাল হেমোলাইটিক এনিমিয়া যদি থাকে, অথবা পেশেন্টের যদি বেরিটিক সার্জারির প্রয়োজন হয়, তাহলে আমরা বলবো যে এই ধরনের অ্যাসিম্পটোমেটিক গল ব্লাডারের ক্ষেত্রেও আমরা পেশেন্টকে কোলিসিস্টেক্টমির ইন্ডিকেশন আছে। আদার পেশেন্টদের জন্য আমরা কি করতে পারি, সেফ এন্ড অবজার্ভ করতে পারি, কিন্তু এটা পেশেন্টকে আমরা কখনো লং স্ট্যান্ডিং স্টোন থাকলে তখন হয়তো পেশেন্টের মেলিগনেন্সি হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমি কখনো এক্সাজারেটেড বা অতিরিক্ত ভাবে আমি কখনো পেশেন্টকে বুঝাবো না যাতে পেশেন্ট আমার কাছে অপারেশন করে। সো এটা আমাদের মনে রাখতে হবে। তারপর হলো এখানে যেটা বলা আছে এটা হলো অ্যাকুইট কোলিসিস্টাইটিসের ট্রিটমেন্ট। দেখেন এখানে আমরা যেটা পড়লাম সেটা হলো কোলিলিথিসের ট্রিটমেন্ট কি, কোলিলিথিসের ট্রিটমেন্ট হলো আমরা অবজার্ভ করতে পারি অথবা কোলিসিস্টেক্টমি অর্থাৎ অপারেশন করতে পারি। কোলিসিস্টেক্টমি কাদের করব, আমরা তাদের এই পেশেন্টদের আমরা কোলিসিস্টেক্টমি করব। আর হলো কোলিসিস্টেক্টমি কোন প্রসিডিউর করব, আমরা দুই প্রসিডিউরে করতে পারি, একটা ওপেন কোলিসিস্টেক্টমি করতে পারি, আরেকটা হলো আমাদের ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতে পারি। আর পেশেন্ট যদি অ্যাকুইট কোলিসিস্টাইটিস নিয়ে আসে তখন আমরা কি করব, তখন আমরা সাধারণত প্রথমে নন অপারেটিভ ট্রিটমেন্টে যাব। ওকে, তার মধ্যে কি আছে, পেশেন্টকে আমরা এনপিইউ রাখবো, এনজি টিউব দিব, পেশেন্টকে অ্যানালজেসিক দিব, অ্যান্টিবায়োটিক দিব, এবং আমরা পেশেন্টকে হসপিটালাইজেশন করব। এটা কিন্তু লেখা হয় নাই, সো প্রথমে আমরা হসপিটালাইজেশনের কথা লিখব।
আর এভাবে করে যদি আমাদের পেশেন্ট ইমপ্রুভ করে অ্যাকুট কোলিসিস্টাইটিস অবস্থায়, তখন আমরা পেশেন্টকে আমাদের দেশে যে প্র্যাকটিস সেটা হলো 4 থেকে 6 সপ্তাহ পরে যখন এই অ্যাকুট ইনফ্ল্যামেটরি কন্ডিশন গুলো সাবসাইড করবে, তখন আমরা পেশেন্টকে সার্জারির জন্য রিকল করব। হ্যাঁ, আর যদি ফ্যাসিলিটিস থাকে কোথাও কোথাও, যেমন আমি হয়তো আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখে এসেছি অথবা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছে যে তাদের সেরকম ল্যাপারোস্কোপির ফ্যাসিলিটিস আছে, তারা অনেক সময় অ্যাকুট কোলিসিস্টাইটিস অবস্থায় অপারেশন করে। এটা শুধু আমরা জেনে রাখবো যে এটা করা যায়। কিন্তু আমরা বাংলাদেশের বর্তমান আমাদের হেলথ ফ্যাসিলিটিস কন্ডিশনে আমরা এটা সাধারণত করি না, কারণ এক্ষেত্রে পেশেন্টের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি, পাইল ডাক্ট ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি কখনো দেখা যায় যে এই ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্টের পরে পেশেন্ট ইমপ্রুভ করছে না, পেশেন্টের হয়তো আমরা ভাবছি যে এম্পাইমা হয়ে গেছে, অথবা পেশেন্টের কি বলে পারফোরেশন বা গ্যাংগ্রিন হয়ে গেছে, যেটা আমরা কিছুক্ষণ আগে কমপ্লিকেশন অফ গল স্টোনে পড়েছিলাম, সেই ধরনের কন্ডিশন হলে আমরা ইমার্জেন্সি সার্জারিতে যাব। সো এখানে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টের কথা বলা আছে। আর কোনো কারণে যদি আমরা ধারণা করতে পারি যে আলট্রাসোনোগ্রাফি করে যদি আমরা মনে করি এটা অ্যাকুট কোলিসিস্টাইটিস, তাহলে আমরা ফার্দার কোনো ইনভেস্টিগেশনে যাব না। কিন্তু আলট্রাসোনোগ্রাফি যদি মনে করে আমরা ভাবি যে এটা কোলিডোকোলিথিয়াসিস অর্থাৎ সিবিডি তে কমন বাইল ডাক্ট স্টোন আছে, তখন আমরা এমআরসিপি করব। আর যদি কখনো আমাদের মনে হয় যে অন্য ধরনের কোনো টিউমার বা পারফোরেশন এই ধরনের কন্ডিশন গুলো আছে, তখন আমরা সিটি স্ক্যান করব। দ্য টাইমিং অফ সার্জারি ইন অ্যাকুট কোলিসিস্টাইটিস, যেটা বলছিলাম যে অ্যাকুট কোলিসিস্টাইটিস এর ক্ষেত্রে আমরা কখন সার্জারি করব, এটা হলো যে আর্লি কোলিসিস, দেখেন এখানে লেখা আছে আর্লি কোলিসিস্টেক্টমি ডিউরিং অ্যাকুট কোলিসিস অ্যাপিয়ার্স টু বি সেফ এন্ড শর্টেন দ্য হসপিটালাইজড। এটা কিছু কিছু কন্ডিশন যদি হেলথ সিস্টেম সেই পরিমাণ ইমপ্রুভ হয়, আদারওয়াইজ আমরা যেটা করব এই যে আমরা এটা করব 4 থেকে 6 উইকস কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব, তারপরে 4 থেকে 6 সপ্তাহ পরে আমরা পেশেন্টকে আবার আসতে বলবো অ্যাকুট কোলিসিস্টাইটিস এর জন্য পেশেন্টের সার্জারি করার জন্য। সো এই ব্যাপারটা আমরা মনে রাখবো। এই যে কোলিলিথিসিস, অ্যাকুট কোলিসিস্টাইটিস, গলস্টোন ডিজিজ, এই জিনিসগুলোর মধ্যে দেখেন ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা পেশেন্টকে কি অ্যাডভাইস করব, তার কিছু কিন্তু পার্থক্য আছে। সো এই পার্থক্যগুলো আমি মনে রাখার চেষ্টা করব। আমি কিছু গদবাদ্দা জিনিস একদম মুখস্থ করে ফেললাম, এটা সিমটম কি, সাইন কি, কি হয় না হয়, সেটা অবশ্যই আমি পরীক্ষা পাস করতে পারবো, কিন্তু ভালো করার জন্য অথবা যারা পোস্ট গ্রাজুয়েশন সার্জারিতে পড়াশোনা করবেন তাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে, যে কখন আমি সার্জারি করব, কখন সার্জারি করব না, অ্যাকুট কোলিসিস্টাইটিস কন্ডিশনে কি করব, আমি অ্যাকুট কোলিসিস্টাইটিস কন্ডিশন নিয়ে পেশেন্ট আসার পরে কখন আমি পেশেন্টকে সার্জারির অ্যাডভাইস করব, কি কন্ডিশনে সার্জারি অ্যাডভাইস করব। সো আমি চেষ্টা করেছি এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। তারপর আসেন একটা ক্লিনিক্যাল কন্ডিশন, সেটা হলো এম্পাইমা গলব্লাডার। এম্পাইমা মানে পাস হয়ে গেছে, অর্থাৎ এটা কি হয়, গলব্লাডার ইজ ডিস্টেন্ডেড উইথ পাস, গলব্লাডার ইজ ডিস্টেন্ডেড উইথ পাস, এটা যদি হয় তখন আমরা তাকে বলি এম্পাইমা অফ দ্য গলব্লাডার। এম্পাইমা অফ দ্য গলব্লাডার কখন হতে পারে, একটা হলো অ্যাকুট কোলিসিস্টাইটিস হয়ে, যেহেতু ওখানে ইনফ্লামেশন ছিল, ইনফেকশন ছিল, সো তারপরে এম্পাইমা হতে পারে। অথবা আরেকটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখবো, সেটা হলো মিউকোসিলি অফ দ্য গলব্লাডার। মিউকোসিলি অফ দ্য গলব্লাডার, এই মিউকোসিলি অফ দ্য গলব্লাডারের মধ্যে যদি ইনফেকশন হয়, তখন কি হতে পারে, তখন সেখানে এম্পাইমা হতে পারে। সো এম্পাইমা হলে কি পাওয়া যাবে, এম্পাইমা হলে পেশেন্টের যেহেতু পাস আছে, সো পেশেন্টের ফিভার থাকবে, পেইন থাকবে, টেন্ডারনেস থাকবে, হিস্ট্রি অফ অ্যাকুট কোলিসিস্টাইটিস থাকবে, পেশেন্ট ডিহাইড্রেটেড থাকবে। আর এটা ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হলো কোলিসিস্টেক্টমি, অর্থাৎ আমরা কোলিসিস্টেক্টমি অর্থাৎ গলব্লাডার আমরা রিমুভ করে ফেলবো, আইদার ল্যাপারোস্কোপি অর ওপেন। কিন্তু এখানে আরেকটা টার্মের দিকে আপনাদেরকে একটু নজর দিতে বলবো, সেটা হলো কোলিসিস্টেক্টমি। কোলিসিস্টেক্টমি এটা কেন বলা হয়েছে, এটা হলো কোলিসিস্টেক্টমি হলো যেমন আমরা এন্টেরোস্টমি করি, অর্থাৎ আমরা ইন্টেস্টাইন থেকে কোনো কিছু বের করে নিয়ে আসি, ঠিক একই রকম এটা একটা প্রসিডিউর, যে গলব্লাডারের ভিতর থেকে তার যে কন্টেন্ট গুলো আছে, এটা হতে পারে পাস, সাধারণত পাসের ক্ষেত্রে এটা করা হয়, আমরা এটা শুধু বের করে নিয়ে আসলাম, তখন এটাকে বলা হচ্ছে কোলিসিস্টেক্টমি। এটা কাদের করব, যদি কোনো পেশেন্টে দেখা যাচ্ছে যে আমরা কোলিসিস্টেক্টমি করতে পারছি না, একটা লম্বা সময় একটা সার্জারির প্রয়োজন হবে, পেশেন্ট সিরিয়াসলি অসুস্থ, আইসিইউতে ভর্তি, আমি দেখা যাচ্ছে কোলিসিস্টেক্টমি তার জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করার মতো ফ্যাসিলিটিস আমাকে পারমিট করছে না, কিন্তু পেশেন্টের এম্পাইমা গলব্লাডার আছে, তখন আমি শুধুমাত্র, এটা হতে পারে রেডিওলজিক্যালি হতে পারে, অর্থাৎ আল্ট্রাসাউন্ড অথবা সিটি স্ক্যান গাইডেড, আমি শুধু পাসটা ড্রেন করলাম, অর্থাৎ ড্রেনেজ অফ পাস, এটাকেই বলা হচ্ছে কোলিসিস্টোস্টমি।
হ্যাঁ, আর যদি আমি টোটাল গলব্লাডার রিমুভ করে ফেলি সেটা আমার কোলিসিস্টেক্টমি। আর এটা হলো আমি যেটা বলছিলাম অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। আমরা বলতে পারি যে প্রায় 99 মোর দেন 99% ক্ষেত্রেই কোলিসিস্টাইটিস এটা হতে পারে অ্যাকুইট কোলিসিস্টাইটিস আর ক্রনিক কোলিসিস্টাইটিস। এটা হয় সাধারণত গল স্টোনের জন্য। কিন্তু গল স্টোন ছাড়া অর্থাৎ অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস কাদের হতে পারে দেখেন এখানে নিচে লেখা আছে। পেশেন্টের যদি ক্রিটিক্যালি ইল পেশেন্ট হয়, পেশেন্টের যদি মেজর সার্জারির হিস্ট্রি থাকে, ট্রমা থাকে, বার্ন থাকে, তাহলে এই ধরনের পেশেন্টের গুলোর স্টোন ছাড়াও কোলিসিস্টাইটিস ডেভেলপ করতে পারে। এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে বলা হচ্ছে অ্যাক্যালকুলাস কোলিসিস্টাইটিস। তারপরে হলো কোলিসিস্টেক্টমি প্রিপারেশন অফ দ্য অপারেশন। কোলিসিস্টেক্টমির প্রিপারেশন অফ দ্য অপারেশন টোটাল অপারেটিভ প্রসিডিউরটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, এটার পরে সম্ভবত আরেকটা স্লাইড আছে, সেটাই আমার আজকের জন্য শেষ। প্রিপারেশনের মধ্যে আমি আগেই বলছিলাম আপনাদেরকে, সেটা হলো যে আমরা কি কি ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন আমি এখানেই আপনাদেরকে বলি। একটা হলো প্রিপারেশনের মধ্যে আমার পেশেন্টের ইনভেস্টিগেশন করতে হবে, অ্যানাস্থেসিয়া সেটআপ করতে হবে, পেশেন্টের আমার কনসেন্ট নিতে হবে। ওকে, কনসেন্ট নিতে হবে। কনসেন্ট আমরা অন্য একটা চ্যাপ্টারে আরো ভালোভাবে পড়বো। কনসেন্টের মধ্যে কি পেশেন্টকে টোটাল প্রসিডিউর সম্পর্কে বলতে হবে, পেশেন্টের অল্টারনেটিভ অপশন সম্পর্কে বলতে হবে, অর্থাৎ ওপেন করলে এই, ল্যাব করলে এই সুবিধা, তারপর রিস্ক ইনভলভ, এগুলো বলতে হবে, পেশেন্টের কনসেন্ট নিতে হবে। তার আগে আমি ইনভেস্টিগেশন গুলোকে আমি বলেছিলাম যে 8টা ইনভেস্টিগেশন আমি সব সময় মোস্ট কমনলি যে কোনো অপারেশনের আগে আমাদের প্রয়োজন হয়। আমি এখানে একটু 8টা ইনভেস্টিগেশন বলি। একটা হলো সিবিসি, 2 নাম্বার হলো চেস্ট এক্সরে, 3 নাম্বার হলো সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আরই, তারপর হলো ব্লাড গ্রুপিং, তারপরে হলো আরবিএস, ইসিজি। কয়টা হলো দেখি, 1 2 3 4 5 6 7, বাদ পড়লো কোনটা, সিবিসি, চেস্ট এক্সরে, ইসিজি, ইউরিনারি, সিরাম ক্রিয়েটিনিন, আরবিসি, ব্লাড গ্রুপিং। সিবিসি, চেস্ট এক্সরে, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিনারি, ব্লাড গ্রুপিং, আরবিসি এবং চেস্ট এক্সরে। সো আমরা এই এই ইনভেস্টিগেশন গুলো আমরা মনে রাখবো। যে কোনো অপারেশনের আগে আমি এরকম হাতে গুনে গুনে এই ইনভেস্টিগেশন গুলো আমি পেশেন্টকে অ্যাডভাইস করব। তারপরে এখানে প্রিপারেশন সম্পর্কে লেখা আছে, আর তেমন কিছু নাই। আর হলো ইন্ডিকেশন অফ কোলিডোকোলিথোটমি, এটা যেহেতু বেলিয়ান লাক্স এই অংশটাতে আছে আমি কিছুটা আলোচনা করতে চাই। সেটা হলো এখন আমাদের মডার্ন ফ্যাসিলিটিস এই পরিমাণ আপডেট করেছে, আমাদের এমআরসিপি আছে, সিটি স্ক্যান আছে, খুব হাই রেজুলেশন আলট্রাসোনোগ্রাফি আছে। সো যে সকল ক্লিনিক্যাল কন্ডিশনে এই সিবিডি এক্সপ্লোর করতে হয়, এগুলো আসলে আমরা অপারেশনের আগেই আমরা অনেক সময় বলতে পারি। তারপরে এটা একটা ওল্ড ট্রেডিশনাল যে আমি ওপেন কোলিসিস্টেক্টমি বা কোলিসিস্টেক্টমি করার সময় কখন আমি গল ব্লাডার কোলিডোকোলিথোটমি করব। কোলিডোকোটমি মানে হলো কমন বাইল ডাক্ট কখন আমি ওপেন করব, এটাকে বলা হচ্ছে কোলিডোকোটমি। সেটা হলো যদি আমাদের আমি অপারেশন করার সময় দেখলাম যে আমাদের স্টোন আছে সিভিটিতে, তখন ওপেন করব। যখন আমাদের জন্ডিসের হিস্ট্রি থাকবে, কোলাঞ্জাইটিসের হিস্ট্রি থাকবে, কমন বাইল ডাক্ট যখন ডাইলেটেড আলট্রাসোনোগ্রাফিতে বলবে কিন্তু আমি এমআরসিপিতে কখনো আমি পাইনি অন্য কিছু, তখন আমি হয়তোবা এইটা করে দেখতে পারি। অথবা অ্যাবনরমাল লিভার ফাংশন হবে, এটা অ্যাডভান্স হয়তো এমবিবিএস লেভেলের প্রয়োজন নাই, সো আমি এটা ডিটেইলসে গেলাম না। তারপর কমপ্লিকেশন অফ কোলিসিস্টেক্টমি, যখন আমরা কোলিসিস্টেক্টমি নিয়ে আলোচনা করব তখন আমরা কমপ্লিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকু বলে রাখি, এটাকে আমরা দুভাগ করব কমপ্লিকেশন, ওপেন প্রসিডিউরের জন্য এক ধরনের কমপ্লিকেশন এবং ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের জন্য, যেমন ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের জন্য এক ধরনের কমপ্লিকেশন, ওপেনের জন্য এক ধরনের কমপ্লিকেশন, আলাদা করে লেখার চেষ্টা করব। দেন কমপ্লিকেশনটা মানে অ্যানাস্থেসিয়া রিলেটেড কমপ্লিকেশন, পার অপারেটিভ কমপ্লিকেশন, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন, যে কোনো কমপ্লিকেশন আসলে আমরা এই ফরম্যাটে লেখার চেষ্টা করব। এর বাইরে আর এখানে তেমন কিছু লেখা নাই। কমপ্লিকেশন গুলো আমরা যেমন অ্যানাস্থেসিয়া রিলেটেড যে কমপ্লিকেশন গুলো হতে পারে সেগুলোর কথা আলাদা লিখবো আমরা। তারপরে ল্যাপারোস্কোপি করতে গেলে আমরা প্রথমে ট্রকার দিব, তখন ইনজুরি হতে পারে, নিউমোপেরিটোনিয়াল ইনজুরি হতে পারে, ওপেন হলে আমাদের অন্যান্য অর্গান ইনজুরি হতে পারে, সেগুলো আমরা আলাদা আলাদা লিখবো। সো আজকে এতটুকুই, বিস্তারিত আর কিছু না। নেক্সট ডেতে আমি হয়তো এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।